আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন, উপযুক্ত সময় রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, জুলাইতেই হতে হবে জুলাই সনদ। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। জুলাই সনদ ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার আশা এনসিপির। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। আমরা আশা করব যে এই তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদটিও হবে, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটিও এই সময়ের মধ্যে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদ যাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘন্টার পর ঘন্টা যানজটে যাত্রীদের ক্ষোভ, ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি, কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ। ঈদের জামাত ঘিরে নিয়ে নিরাপত্তা ঝুঁকি, জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি সহ মধ্যপ্রাচ্যে ত্যাগের মহিমায় পবিত্র ঈদ উল আজহা উদযাপন, জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ হাজিদের, দেশেও বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায়। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে ইসি। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আমার সালাম জানাচ্ছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সংস্কার, বিচার আর নির্বাচন, এই তিন ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের বড় দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটের আয়োজন। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, কল্যাণমুখী দেশ গড়তে ঐকমত্য কমিশনের সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে আগামী জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। ফ্যাসিবাদী আমলে ধ্বংস হওয়া অর্থনীতিকে সচল করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। মানবিক করিডোর বিষয়টি ভিত্তিহীন হলেও গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে
বড় করতে হবে, মজবুত করতে হবে। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পরাজিত শক্তি ও তার দেশি বিদেশি দোসরদের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল। এপ্রিলে নির্বাচন হলে রোজার মধ্যে নির্বাচনী প্রচারণা চালাতে হবে। এছাড়া আবহাওয়া, পাবলিক পরীক্ষা বিবেচনায় এপ্রিলে নির্বাচন যৌক্তিক নয় বলেও মনে করেন সালাউদ্দিন আহমদ। দেরিতে হলেও মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করায় স্বাগত জানান বিএনপির নেতা। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে, এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদেরকে নিয়ে এবং সমমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। তবে মোদ্দা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের তারিখের জন্য কিছু রাজনৈতিক দলের চাপে এবং নির্বাচন ঘিরে আশঙ্কা দূর করতেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। তবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে তা স্পষ্ট করা এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের সংস্কার কাজ শুরু করাও দাবি জানিয়েছেন নাহিদ ইসলাম। কিছু রাজনৈতিক দল নির্বাচনের তারিখের জন্য চাপ প্রয়োগ করছিল, হয়তো একটা স্থিতিশীলতা এবং সকল ধরনের আশঙ্কা, নির্বাচনের আশঙ্কা দূর করার জন্য তারিখটি বলা হয়েছে সময়টা। কিন্তু বৃহত্তর জনগণের বা গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তাদের সবচেয়ে আশঙ্কার জায়গাটা কিন্তু হচ্ছিল এই জুলাই ঘোষণাপত্র এবং সনদকে ঘিরে, যেটা হবে কি হবে না। ফলে আমরা আশা করব যে তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদটিও হবে, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটিও এই সময়ের মধ্যে হবে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, সেই কাজগুলো যাতে দ্রুতের মধ্যে শুরু করা হয়। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদ যাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ধীরে ধীরে সড়ক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলছে হাইওয়ে পুলিশ। মেহেদি হাসান, কাদের তালুকদার ও ইউসুফ আলীর তথ্য ছবি নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। প্রথম দিকে সব স্বাভাবিক চললেও ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে নেমে আসে স্থবিরতা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। দিনভর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্থবির হয়ে থাকে যান চলাচল। কিছুক্ষণ পরপর থেমে থেমে চললেও কচ্ছপ গতির কারণে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়েছে 10 থেকে 12 ঘন্টায়। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। ওয়ান ওয়ে রাস্তা, এই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে আসে, এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। উঠছি 1টা বাজে রাতের, এখনো জ্যাম। আমাদের যে জ্বালানি আছিল জ্বালানিও শেষ। ফ্যামিলির সাথে ঈদ করবো, যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মাইনে নিয়ে বাড়ির দিক যাচ্ছি।
এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকতে হয় হাজার হাজার যাত্রীকে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ছিল যানজট। যে জাম লাগে আছে, এখন আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা তাও বিষয়টা বুঝতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনালে সময়মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন কেউ কেউ। 800-900 ভাড়া চায়, তাও গাড়ি সিট নেই, কখন আসবে না আসবে। এখন আমি আবার বাসা চলে যাব। ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছে, সেই গাড়ি এখনো হাতে পাই নাই। 3 ঘন্টার রাস্তা ঘুরতেছি, এই কাউন্টার থেকে এই কাউন্টার, এই কাউন্টার থেকে এই কাউন্টার, কোথাও কোনো টিকিটের কোনো সুরাহা নাই। 765 টাকা আমি 850 টাকা ভাড়া দিচ্ছি। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার উপদেষ্টা। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে, এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে। সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হয় বলে জানান সাধারণ মানুষ। দিনভর যানজটের স্থবিরতা কাটিয়ে সময়ের সাথে স্বাভাবিক হতে থাকে মহাসড়ক পরিস্থিতি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে ট্রেন লঞ্চে উপচে পড়া ভিড়। সদরঘাট টার্মিনাল থেকে দেরি ক্ষোভ জানান ঘরমুখী মানুষ। পরিদর্শনে এসে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ট্রেনে পা ফেলার জায়গা নেই। প্রচণ্ড ভিড়ে আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় যাত্রীদের। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকে। তানভীর হাসান মেঘকে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। ঈদের বাকি আর কয়েক ঘন্টা, ওদিকে গ্রামের বাড়িতে অপেক্ষায় আপনজন। সেই সম্পর্কের টানে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে প্রাণপণ চেষ্টা। ট্রেনের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা থাকলেও সব নিয়ম হার মেনেছে ঘরমুখী যাত্রীদের কাছে। টিকিট টাকা দিয়েও তো পাওয়া যায় না, জানান তো লাগবো, যাইতে তো হবে বাসা। ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাইতে হবে, একটু কষ্ট হলেও মেনে নিতে হবে। ঈদযাত্রার শেষ দিনেও সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় প্রতিটি ট্রেন। তবে প্রচণ্ড ভিড়ে হারিয়ে যায় স্বস্তি। আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধে নামতে হয় যাত্রীদের। ঈদের সময় মানুষের চাপ তো থাকবে, সবাই বাড়ি যাবে, কিন্তু স্যার ফ্যান তো চলছে না আমাদের এখানে। সিন্ডিকেট আছে থাকার কারণে অগ্রিম টিকিট উধাও। এবারের রেল ব্যবস্থাপনায় আমি অনেক সন্তুষ্ট। এবারের টিকিট খুব যথাসময়ে আমরা পেয়েছি। শেষ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। নৌযাত্রায় স্বস্তি থাকলেও লঞ্চগুলো দেরিতে ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। শত বিরোধের মাঝখানেও যদি আমরা আনন্দ ফুর্তি করে যদি ঠেলাঠেলি করেও বাড়িতে যাইতে পারি, ফ্যামিলির সাথে যদি ঈদ আনন্দ উদযাপন করতে পারি, তাহলে এটা একটা মনের আনন্দ। লোক বেশি নিতেছে, এখনো লঞ্চ ছাড়তেছে না, প্রচুর লোক ঢুকানো হয়েছে। লঞ্চ ছাড়ার কথা কয়টা আমি জানি না আদৌ, কিন্তু 1 ফুটা জায়গা নাই, দাঁড়ায় থাকার মতো জায়গা নাই। মহিলা সহকারে, অনেক মহিলারা বাচ্চা সহকারে ভোগান্তিতে আছে। টার্মিনাল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেরিতে ছাড়া লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়, যেহেতু অনেক দূরের যাত্রী। আর দেশে যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন, যেহেতু নদী পথে যাত্রা, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাই যাত্রাপথের সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছেন হাজার হাজার মানুষ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, সদরঘাটে এখন অল্প কিছু লঞ্চ আছে, এরই মধ্যে যাত্রীও অনেকটাই কমে গেছে। আজকে ঠিক সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যাত্রীদের ঢল ছিল কিন্তু সদরঘাট জুড়ে, এবং তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে তাদের লঞ্চ বেছে নিয়ে তারা মূলত রওনা দিয়েছেন। এখন একদম শেষ সময়ে অল্প কিছু লঞ্চ রয়েছে। আমরা এখন যে অংশটুকু দেখতে পাচ্ছি, এই অংশটুকুতে মূলত আমতলী বরগুনার লঞ্চও ছিল কিছুক্ষণ আগে, কিন্তু সেই লঞ্চগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, এবং এখন বেশ কিছু লঞ্চ ভোলা বেতুয়াগামী
বেতুয়াগামী বেশ কিছু লঞ্চ এই দিকে আছে এবং এই লঞ্চগুলো একে একে তাদের গন্তব্যের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। পাশাপাশি আমরা আজকে বরিশালের লঞ্চের যে অবস্থা দেখতে পেয়েছি, বরিশালের লঞ্চগুলো কিন্তু অনেকটাই যে ভোলা বেতুয়াগামী যে লঞ্চগুলো ছিল সেগুলোতে যেমন যাত্রী চাপ ছিল তেমনটা কিন্তু বরিশালের লঞ্চে ছিলেন না। যাত্রী সাধারণ আসলে বলছেন যে যেহেতু আগামীকাল ঈদ, আগে ভাগে ঈদ করার উদ্দেশ্যে অনেকেই বাসে করে সড়ক পথে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটেছেন, কিন্তু যারা যারা মূলত নৌপথের এই স্বাচ্ছন্দ্য এবং আরামটাকে পছন্দ করেন তারা মূলত এখন আমরা লক্ষ্য করেছি শেষ সময়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং শেষ সময়ে এসে আমরা যেটা লক্ষ্য করেছি যে আজকে সারাদিনই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমন তৎপরতা এখানে আমরা লক্ষ্য করেছি, সাধারণ মানুষের তেমন উপচে পড়া ভিড়ও কিন্তু লক্ষ্য করেছি। সেই জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনী বারবারই চেষ্টা করেছে পন্টুনগুলোতে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো অবস্থা সৃষ্টি না হয়, যাতে জানমালের নিরাপত্তা যাতে তারা রক্ষা করতে পারে সেই উদ্দেশ্যে তারা কিন্তু আজকে সারাদিনই সোচ্চার ছিলেন। তবে আমরা যেটা লক্ষ্য করেছি পন্টুনে যে ভাসমান বিক্রেতাদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তারা বারবারই চেষ্টা করেছেন পন্টুন থেকে ভাসমান লোকদের ছড়িয়ে দিতে, কিন্তু যখনই তারা এখানে এসে অবস্থান নেন তখনই পন্টুন থেকে ভাসমান বিক্রেতারা তারা চলে যান এবং যখন আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে সরে যান এরপরই পন্টুনে মূলত যারা ভাসমান বিক্রেতা আছেন তারা এসে অবস্থান নেন। এবং সার্বিক দিক যদি আমি বলতে চাই, এখন পর্যন্ত সদরঘাটের যে অবস্থা, সদরঘাটের সবশেষ অবস্থা হলো সদরঘাটে এখন পর্যন্ত যাত্রী সাধারণের যে ভিড় সেই ভিড় কিন্তু আছে এবং সবশেষ এখন বেশ কিছু লঞ্চ আছে, বরিশালগামী কিছু লঞ্চ রয়েছে, ভোলা বেতুয়াগামী কিছু লঞ্চ রয়েছে, এছাড়াও চাঁদপুরগামী যে লঞ্চগুলো সেগুলো আজকে সারা রাতই মোটামুটি চলবে বলে আমাদেরকে এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা জানিয়েছেন। এই ছিল রাজধানীর সদরঘাট থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এবার কোরবানির পশুর হাটের খবর। কোরবানির আগের দিন রাজধানীতে গরুর সংকট, পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি করছেন ক্রেতা। হাটে পশুর ট্রাক ঢুকতে দরদাম শুরু করেছেন সবাই। গরু কম থাকায় চাহিদার সঙ্গে বেড়েছে দামও। আর দেখা দেখি নয়, ২-১ টাকা কম কিংবা বেশি পছন্দসই পশু পেলেই কিনে নিয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। চাইছিল তো ৯০, এরা ৭১ ধরে নিছি। এরা দাম ধরে রাখছে, ১,৮০,০০০ চাইছিল, ১,৪২,০০০ দিয়ে কিনছে। তবে বিক্রেতাদের দিক থেকে আরো একটু লাভের আশায় এখনো দরদাম চলছে দড়ি টানাটানি। ৮৫ লন। দামে না মেলায় বেঁকে বসা ব্যাপারীকে বোঝাচ্ছেন কেউ কেউ, পশুর দামের সঙ্গে অংশীজনদের টাকার হিসাব মেলাচ্ছেন ক্রেতাদের অনেকেই। শেষ মুহূর্তে এসে গাবতলী কোরবানির পশুর হাটের চিত্র এমনই। পরিবার সহ আত্মীয় স্বজন নিয়ে এসেছেন অনেকেই। হাট ডাকে সরগরম হাসিল ঘর থেকে পুরো হাট। গেল কয়েকদিনে সেলফি কিংবা ছবি তোলার পর্ব শেষে ঈদের আগ মুহূর্তে শুরু হয়েছে বড় গরুর বেচা বিক্রি। তবে ক্রেতাদের বাড়তি নজর দেখা গেছে ১ লাখ থেকে ২ লাখ টাকা দামের ছোট ও মাঝারি পশুর প্রতি। ২ লাখ, কেউ ৩ লাখ, কেউ ২.৫ লাখ, কেউ ৩.৫ লাখ, ৪ লাখ হইতেছে দাম। বাজার যেতে ভালো তা না, ছোট গরু বিক্রি হইতেছে অনেক। ছোট গরু অনেক শর্ট, একবারে নাই বলতেই নাই, ওই ভিতরের দিকে একবারে খালি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হতে থাকে হাট। জুম্মার নামাজের পর ২-১টি ট্রাক পশু নিয়ে ঢুকতেই শুরু হয় দরদাম। গাবতলীর হাটে এই সময় অনেক গরুর আমদানি থাকে, কিন্তু এই বছর আমদানি নাই। কেউ গরু পাইতেও পারে, কেউ নাও পাইতে পারে। যেটা মিলা তাহলে নিব, নালে চলে যাব। এদিকে গরুর পাশাপাশি বাড়তি ছাগলের বাজারও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। কাল পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। অপ্রীতিকর কিছু ঘটলেই থানায় অভিযোগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল ঈদগাহ ময়দান পরিদর্শন করে তিনি একথা বলেন। সাজানো ময়দান, সারি সারি খুঁটিতে দেয়া ত্রিপল নামাজের জন্য প্রস্তুত। যেখানে এক কাতারে ঈদের নামাজে ঘুচবে ভেদাভেদ, মিলবে প্রাণে প্রাণ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। বৃষ্টি হলে 8টায় জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ব্রিফ করে পুলিশ ও র্যাব। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত,
যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন ঈদগাহ ময়দানের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে থানায় অভিযোগের আহ্বান জানান উপদেষ্টা। আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতিই শেষ, এখন কেবল অপেক্ষা পবিত্র মুহূর্তের, যেখানে এক কাতারে দাঁড়িয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হবেন ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মনির হোসাইন, সময় সংবাদ। গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন একান্ত সময়। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের সিনিয়র নেতাদের সঙ্গেও। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বেগম জিয়ার। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ উল ফিতর উদযাপন করেছেন লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায়। এবারের ঈদুল আজহা কাটবে গুলশানের বাসা ফিরোজায়। বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মী মুখর ঈদ কাটাবেন বেগম জিয়া। জিয়া পরিবারের কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন। মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন, তাদের সবার শুভেচ্ছা বিনিময় করবেন। দুই পুত্রবধূকে নিয়ে 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। লন্ডন স্ট্রিট একটা জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদ উল আজহার নামাজ আদায় করেন তারা। এ সময় লন্ডন বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন জামাতে। পরে নেতাকর্মী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এর আগে পশ্চিম লন্ডনের সবচেয়ে বড় খোলা মাঠে ঈদের নামাজে অংশ নিতে সকাল 10টায় মাঠে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবাই শৃঙ্খলাভাবে ঈদ উল আজহা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। এই মুহূর্তে মানিক মেভিনুতে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে আজ সন্ধ্যায় কিন্তু রাজধানীর যে বিভিন্ন স্থাপনা সেগুলো নান্দনিকভাবে কিন্তু সাজানো হয়েছে। আমরা যদি বলি সেই সুপ্রিম কোর্ট থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশন, হাইকোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা এবং
রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন সহ প্রতিটি যে ঐতিহাসিক স্থাপনা এবং ভবন রয়েছে সেই ভবনগুলো কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। আমি যদি বলতে যাই প্রায় প্রতিটি ভবনকেই কিন্তু লাল সবুজের যে লাইট রয়েছে সেই লাইটের মাধ্যমে লাইটিং করা হয়েছে এবং নান্দনিকভাবে সেগুলো আসলে নগরবাসীর কাছে উপস্থাপন করা হয়েছে। যদিও এই নগর যারা বসবাস করেন তাদের অধিকাংশই সেই ঈদ উদযাপনে নারীর টানে বাড়ির পানে, তারপরেও যারা আছেন তারা কিন্তু এই যে সাজসজ্জা বা এই বিভিন্ন ভবনের যে আসলে নতুন রূপ সেটি দেখার জন্য কিন্তু তারা এই স্থাপনাগুলোর সামনে এসেছেন। তো আমরা জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত, পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পুলিশ হেডকোয়ার্টার সহ প্রতিটি স্থাপনায় কিন্তু বর্ণিল সাজে সেজেছে এবং এখানে যারা এসেছেন নগরবাসী বলছেন যে তারা এই নতুন রূপ, যেটি আগের ভবনের নতুন রূপ, সেটি তারা প্রত্যক্ষদর্শী করছেন, তারা কিন্তু সেটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন। কাছে রাজধানীর ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন ভবনের বর্ণিল সাজে সজ্জিত হওয়ার সর্বশেষ খবরাখবর। মানিক এভিনিউ থেকে যুক্ত ছিলেন শাকির আহমেদ। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন রাঙামাটির পর্যটক সংশ্লিষ্টরা। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছেন। পর্যটকদের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাও। সৌদি আরবে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এদিকে হজের তৃতীয় দিনে জামারায় পাথর নিক্ষেপ করছেন হাজিরা। পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করে ইহরাম খুলবেন তারা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে খুতবা পড়েন মসজিদুল হারামের গ্র্যান্ড মুফতি আব্দুল রহমান আল সুদাইস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি পবিত্র ঈদুল আজহা ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন। এদিকে 10 জিলহজ হজের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় মুজদালিফা থেকে। এদিন সূর্য ওঠার পর জামারাতে কঙ্কর নিক্ষেপের জন্য হাজিরা রওনা হন মিনার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে বড় জামারায় 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। বড় জামারায় পাথর নিক্ষেপের পর মিনায় ফিরে যান হাজিরা। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে পশু কুরবানি করেন তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। রাতের সময়। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো অনুশীলন সারলেন সমিত সোম। হামজা, জামাল, সোহেলদের নিয়ে গড়া মিডফিল্ডে মুগ্ধ করেছে এই ফুটবলারকে। মুগ্ধতা আছে দেশের ফুটবল প্রেমীদের উন্মাদনা ঘিরে। কোচের কাছ থেকে বুঝে নিয়েছেন দলে নিজের ভূমিকা। যদিও সমিতকে নিয়ে কেমন হবে বাংলাদেশ একাদশ সে বিষয়ে সরাসরি উত্তর দেননি হাভিয়ার কাব্রেরা। জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিন, তবে দলের সঙ্গে অনুশীলনের এটাই প্রথম অভিজ্ঞতা সমিত সোমের। কানাডিয়ান প্রবাসীকে দেখে অবশ্য তা বোঝার উপায় নেই। দলের সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছেন। আমি জাস্ট এক্সাইটেড খেলতে, প্রাউড লাগছে খেলা যে দেখছি কত ফ্যান যে আসছে, সাপোর্ট করছে, টিম যে ভালো করছে। সো হোপফুলি আমরা একই জিনিস করতে পারি এগেইনস্ট সিঙ্গাপুর আর ভালো খেলা করতে পারি। বাট আমার মিডফিল্ডটা খুব ভালো লাগছে লাস্ট খেলা দেখতে। হামজা, সোহেল ভাই, জামালের খুব ভালো খেলছে মিডফিল্ডে, সো এটা খুব ভালো স্ট্রেংথ। আর তারপরে চান্স তো অনেক বানাইছি, গোল আসবে, ডিফেন্স খুব ভালো করছে, কোনো চান্স দেয় নাই ভুটানকে। সো মোটামুটি সবাই স্ট্রং আছে, বাট জাস্ট রেডি থাকতে হবে, সিঙ্গাপুর একটু কঠিন ম্যাচ হইবে। হামজা, জামাল, সোহেলদের নিয়ে স্তুতি ঝরলেও সমিতকে জায়গা দিতে এই মিডফিল্ডেই বদল আনতে হবে কোচ কাবরেরার। সিঙ্গাপুর ম্যাচে কে বাদ পড়বেন তা নিয়ে অবশ্য সোজাসুজি উত্তর দেননি। এখন পর্যন্ত সে সবকিছুর জন্যই প্রস্তুত। প্রথম দেখায় ইমপ্রেসিভ, তবে আমাদের দেখতে হবে সে ম্যাচে কেমন করে, পিচে মানিয়ে নেয় কেমন করে। গরমের একটা ব্যাপার আছে, তবে আমি আশাবাদী। সব ঠিকঠাক থাকলে 10 তারিখে বাংলাদেশের জার্সিতে অভিষেক ঘটবে 26 বছর বয়সী এই ফুটবলারের। সামিত সোমকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। সামিতকে খেলানোর জন্য কাকে বাদ দিবেন, সোহেল রানা নাকি জামাল ভুঁইয়া? সে প্রশ্নের উত্তর খুঁজতে আরও 4টা সেশন পাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জাতীয় স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন, উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাইতেই হবে জুলাই সনদ।
ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি মন্তব্য বিএনপি নেতার। সন্তোষ প্রকাশ জামায়াতের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে দ্বিমত নেই এনসিপির। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট। চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ। এই ছিল রাতের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।